আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব সাহিত্যের দিকে তাকালে দেখা যায় অনেক লেখকই তাদের লেখার আড়ালে নিজেদের জীবনের গল্প লুকিয়ে রাখেন, তাই না? কিন্তু কাজী নজরুল ইসলাম এই কাজটা যতটা নিখুঁতভাবে করেছিলেন তা সত্যিই অভাবনীয়। আজ আমরা এমন এক চমকপ্রদ বিষয় উদ্ঘাটন করতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে নজরুল তার বাস্তব জীবন আর প্রবল বিপ্লবী চেতনাকে নিজের লেখা প্রথম দিকের গল্পে, বিশেষ করে ব্যথার দানের ভেতরে একদম সবার চোখের সামনেই অত্যন্ত সন্তর্পণে লুকিয়ে রেখেছিলেন। শাতিল আরব, পূজ যুগে যুগে তোমার তীর, শহীদদের লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব বীর। একটু খেয়াল করলেই বোঝা যায় নজরুলের এই বিখ্যাত কবিতার প্রতিটি লাইনে লুকিয়ে আছে এক অদম্য দেশপ্রেম আর বিদ্রোহী সত্তা। এ বলিষ্ঠ কণ্ঠস্বর শুধু একজন সাধারণ কবির নয়, বরং একজন সত্যিকারের সৈনিকের, যার ভেতরের আগুন তাকে তাড়িয়ে বেরিয়েছে আজীবন। আচ্ছা, এবার তাহলে মূল আলোচনায় ঢোকা যাক। এই বিদ্রোহী সত্তার পেছনের ইতিহাসটা বুঝতে হলে আমাদের কয়েকটা সাল একটু মিলিয়ে দেখতে হবে। এই যেমন ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে নজরুল ৪৯তম বেঙ্গলি পল্টনে যোগ দেন। এরপর ১৯১৯ সাল করাচির সামরিক ব্যারাকে বসে তিনি তার লেখার প্রাথমিক খসড়াগুলো তৈরি করছেন। আর এই সামরিক জীবনের অভিজ্ঞতারই এক অনবদ্য ফসল হল ১৯২২ সালে প্রকাশিত তার সেই সাড়া জাগানো বই ব্যথার দান। আজকের এই পুরো বিষয়টাকে আমরা মূলত ৫টা ধাপে ভাগ করে নেব। প্রথমে আমরা দেখব তার সৈনিক জীবনটা কেমন ছিল। এরপর জানব নজরুলের নামের পেছনের এক অজানা রহস্য। তৃতীয়ত, ব্যথার দান বইয়ে কিভাবে তার আত্মজীবনীর ছায়া পড়েছে সেটা খুঁজব। তারপর আসবে লাল ফৌজ আর তার আন্তর্জাতিক চেতনার কথা, এবং সবশেষে তার সাহিত্যে শৈশবের দুরন্তপনা কিভাবে ফুটে উঠেছে সেটা দিয়ে আমাদের আজকের এই আলোচনা শেষ করব। তাহলে প্রথমেই শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, বিদ্রোহী কবির সৈনিক জীবন। ১৯১৭ সালে তার সেনাবাহিনীতে যোগ দেওয়াটা কিন্তু নিছক কোনো চাকরি ছিল না, বরং এটা ছিল নজরুলের রাজনৈতিক জাগরণের একটা বিশাল টার্নিং পয়েন্ট। ডক্টর মোহাম্মদ রেজাউল ইসলামের এই একাডেমিক বিশ্লেষণ থেকে আমরা খুব চমৎকারভাবে বুঝতে পারি যে ৪৯তম বেঙ্গলি রেজিমেন্টে কাটানো সময়গুলো নজরুলের বিশ্বদর্শনকে ঠিক কিভাবে বদলে দিয়েছিল। ব্যারাকের সে কড়া নিয়মকানুন, সৈনিকদের হাসি কান্না আর যুদ্ধের রূঢ় বাস্তবতা, এই সবকিছুই পরবর্তীতে তার লেখার মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, নজরুলের নামের রহস্য। এই জায়গাটা কিন্তু বেশ মজার। আমরা যাকে কাজী নজরুল ইসলাম বলে চিনি, তার নামের পেছনের ইতিহাসটা বেশ বৈচিত্র্যময়। শৈশবে তার পরিবার তাকে বেশ কয়েকটা নামে ডাকত, যেমন ধরুন দুখু মিয়া, তারাখ্যাপা বা নুরু। আসলে সেই সময়কার সমাজে পরপর কয়েকটি সন্তান মারা যাওয়ার পর নানা ধরনের কুসংস্কার আর গভীর স্নেহের জায়গা থেকেই পরিবারগুলো মূলত এমন সব নাম রাখত। আর এই ডাকনামগুলোর সাথেই কিন্তু জড়িয়ে আছে তার জীবনের শুরুর দিকের অনেক না বলা গল্প। প্রাতিষ্ঠানিক নামের ক্ষেত্রেও একটা দারুণ ব্যাপার লক্ষ্য করা যায়। ঐতিহাসিক রেকর্ডগুলো ঘাঁটলে দেখা যাবে প্রথম দিকে তার নাম নাজিরুল ইসলাম হিসেবেও লেখা হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন। এরপর নানা বিবর্তনের মধ্য দিয়ে সেই নামটাই আমাদের সবার কাছে নজরুল ইসলাম হিসেবে চূড়ান্ত রূপ পায়। একটু এদিকে খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে। ১৯১৬ সালের স্কুল রেকর্ডের এই ঐতিহাসিক দলিলটাতে দেখুন, প্রধান শিক্ষক তার নামের বানান ইংরেজিতে লিখেছিলেন ঠিক এভাবে, নজরুল। মানে স্কুল জীবন থেকেই কিন্তু তার এই আইডেন্টিটি বা পরিচয়ের বিবর্তনটা শুরু হয়ে গিয়েছিল। এখন আমরা ঢুকছি আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশে, ৩ নম্বর পর্ব, ব্যথার দান, আত্মজীবনীর ছায়া। আর এখান থেকেই খুব চমৎকারভাবে বোঝা যায় যে নজরুলের কল্পকাহিনীগুলো আসলে তার নিজেরই জীবনের এক একটা গুপ্ত আয়না। একটু ভেবে দেখুন, তিনি তার নিজের পারিবারিক ডাকনাম নুরুকেই ব্যথার দান গল্পের মূল চরিত্রের নাম হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি খুব সচেতনভাবেই লেখক আর চরিত্রের মাঝখানের দেয়ালটা মুছে ফেলেছিলেন। ফলে গল্পের চরিত্র নুরু যখন কথা বলে তখন যেন অবচেতনেই বাস্তবের নজরুল তার নিজের হৃদয়ের কথাগুলোই বলে চলেন। আমাদের ৪ নম্বর বিষয়টা হল লাল ফৌজ এবং আন্তর্জাতিক চেতনা। আচ্ছা, লাল ফৌজের নাম নিশ্চয়ই শোনা আছে।
লাল ফৌজ বা রেড আর্মি হল তৎকালীন সোভিয়েত সামরিক বাহিনী। করাচি ব্যারাকে থাকার সময় এই লাল ফৌজের সাফল্যের খবর নজরুলকে প্রবলভাবে অনুপ্রাণিত করেছিল। ব্যক্তিগত জীবনের গণ্ডি পেরিয়ে তার চিন্তাভাবনা যে কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছিল, এটা তার একটা বড় প্রমাণ। এই লাল ফৌজের বীরত্বগাথা থেকেই তিনি পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক আন্তর্জাতিক স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু ভাবার বিষয় হল, ব্রিটিশ শাসনামলে সামরিক ব্যারাকে বসে এমন বিপ্লবী চিন্তাভাবনা প্রকাশ করা তো আর মুখের কথা ছিল না, কড়া সেন্সরশিপ ছিল তখন। এই বিশ্লেষণটা থেকে দেখা যায় নজরুল অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ব্রিটিশদের কড়া নজরদারি এড়িয়ে তার গল্পের ভেতরেই লাল ফৌজের প্রতি সহানুভূতির কথাগুলো ঢুকিয়ে দিয়েছিলেন। সরাসরি কোনো রাজনীতি নিয়ে কথা না বলে তিনি গল্পের চরিত্রগুলোর মাধ্যমেই বিপ্লবের এই বার্তাগুলো ছড়িয়ে দিয়েছিলেন। এখন একটা প্রশ্ন জাগতেই পারে, এত কড়া পাহারার মধ্যে ব্যারাকে এই খবরগুলো পৌঁছাতো কিভাবে? এই ঐতিহাসিক বিবরণে কমরেড মুজাফফর আহমেদ সেই রহস্যের সমাধান দিয়েছেন। অত্যন্ত গোপনীয়তার সাথে জুতার শুকতলার ভেতর লুকিয়ে বা অন্য কোনো অভিনব কায়দায় নিষিদ্ধ বই আর পত্রিকাগুলো সৈনিকদের হাতে পৌঁছাত, আর এভাবেই ব্যারাকে বসেও নজরুলের কাছে বিশ্বের বিপ্লবী খবরগুলো ধরা দিত। এবার আমরা চলে এসছি আমাদের শেষ পর্বে, সাহিত্যে শৈশবের দুরান্তপনা। নজরুলের লেখার কিন্তু একটা খুব মিষ্টি অথচ বিদ্রোহী দিকও আছে। তার এই তারুণ্যের বিদ্রোহ শুধু যে রাজনৈতিক ছিল তা নয়, এটা ছিল তার একদম জন্মগত স্বভাব। আর তার সেই স্বভাবেরই নিখুঁত প্রতিচ্ছবি আমরা দেখতে পাই তার তৈরি করা মতির মতো চরিত্রগুলোতে। গল্পের এই চরিত্রগুলোর যে ডানপিটের স্বভাব বা দুষ্টুমি, তা আসলে লেখকের নিজেরই ফেলে আসা শৈশবেরই ছায়া। তাহলে মূল বিষয়টা দাঁড়ালো এই যে বাস্তব জীবনের সেই দুরন্ত ছেলেটিই কিন্তু তার সাহিত্যের পুরো মনস্তত্ত্ব গড়ে দিয়েছে। জানলে অবাক হবেন, ছোটবেলায় মাত্রাতিরিক্ত দুষ্টুমির জন্য তাকে নাকি জিনের বাদশা বলেও ডাকা হতো। আর এই অদম্য প্রাণশক্তিটাই পরবর্তীতে তার বিদ্রোহী লেখনীর মূল জ্বালানি হিসেবে কাজ করেছে। ইতিহাস, ব্যক্তিগত স্মৃতি আর আন্তর্জাতিক রাজনৈতিক চেতনার এক অপূর্ব সংমিশ্রণ হল নজরুলের সাহিত্য। তাই আজকের এই বিশ্লেষণ শেষে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। আমরা যাকে নিছক কল্পকাহিনী বা ফিকশন ভেবে পড়ি, তার ভেতরে আসলে ঠিক কতটা বাস্তব একদম নিখুঁতভাবে লুকিয়ে রাখা হয়েছে। এই দৃষ্টিভঙ্গি থেকে ব্যথার দান যদি আমরা নতুন করে পড়ি, হয়তো সম্পূর্ণ নতুন একজন নজরুলকে আবিষ্কার করতে পারব। আজকের মতো আমাদের এই আয়োজন এখানেই শেষ করছি। পুরোটা সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।